স্বাগতম ক্রিক ফ্রেন্ডসের নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্টে আমি সৈয়দ সামি আছি আপনাদের সঙ্গে। বিপিএলের প্লে অফের খেলা আজকে শুরু হয়েছে। এলিমিনেটরে রংপুর রাইডার্সকে 9 উইকেটে উড়িয়ে দিয়েছে খুলনা টাইগার্স। রংপুর রাইডার্সের আসলে হারের কারণ কি, তাছাড়া খুলনা টাইগার্সের এই ফর্মটা কীভাবে যাচ্ছে, এগুলো নিয়ে কথা বলার জন্য হাজির হয়েছি। আমার সঙ্গে আছে মোহাম্মদ সাদমান। এবারে বিপিএলে দারুণভাবে শুরু করেছিল রংপুর রাইডার্স, টানা 8টি ম্যাচ জিতেছিল। আজকে পর্যন্ত তারা টানা 5টি ম্যাচ হেরে একদম টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। তাদের এই উত্থান পতনটাকে আসলে কিভাবে দেখছেন? পতনটা খুবই ভয়ঙ্কর। আজকে যদি আমি খুলনার অ্যাডমিন হতাম তাহলে হয়তো মজা করে দিতাম যে রংপুর রাইডার্স এত বিদেশি কেন, রান কোথায়, যেটা এখন চলমান মিম চলছে। আপনি নিশ্চয়ই জানেন কোনটার কথা বলছি আমি। কিন্তু এই কারণ আপনার এখানে যেই প্লেয়াররা, হেভিওয়েট প্লেয়াররা এসেছে, গতকাল রাত থেকে আমরা শুনছিলাম যে কত বড় বড় নাম আসবে, যে আন্ড্রে রাসেল, টিম ডেভিড, জেমস ভিন্স, তারা কিন্তু সবাই আজকে টাইম মতোই চলেছেন সকালে। কিন্তু টাইম মতো আসলেও সেটা কিন্তু তাদের মানে প্র্যাকটিসের সময় বা এসেই মাঠে নামার যেই ধারণাটা, সেটার জন্যই কিন্তু আসলে সেটা ব্যাকফায়ার করেছে। এখানে আপনি এত বড় বড় নাম এনেছেন কিন্তু আপনার মাঠে পারফরমেন্স হয়নি। এটার অনেক কিছুরই আসলে এরকম থাকতে পারে। রাসেলের কথা যদি বলেন, রাসেল কিন্তু এভাবে আরও আগেও এসেছে। কুমিল্লার হয়ে তিনি এরকম শেষের দিকে প্লে অফে এসে খেলেছেন, কুমিল্লাকে জিতিয়েছেন। কিন্তু একটা সময় থাকতো যে এই সময়টা তিনি পেয়েছেন, যে একদিন হয়তো প্র্যাকটিস করার সুযোগ পেয়েছেন, বা তিনি 2টা ম্যাচ আগে খেলেছেন বা একটা ম্যাচ আগে খেলেছেন প্লে অফে আগে, এরপরে প্লে অফে নেমেছেন। কিন্তু আপনি যখন এসেই নামতে হবে তখন কিন্তু আপনি পারফরমেন্স যে আপনি গ্যারান্টিড পাবেন এমন কোনো সম্ভাবনা নেই। তারপরেও এরকম টিম নিয়ে আপনি মাত্র 85 রান করেছেন প্লে অফে এলিমিনেটরে, সেইটা আসলে মেনে নেওয়াটা কষ্টকর। আর রংপুরে তো যেই ফর্মে ছিল, আপনি ফার্স্টেই বললেন 8টা ম্যাচ তারা টানা জিতেছে, এরপরে সবগুলো ম্যাচ হেরে গেল এবং বাদও হয়ে গেল। তারা রাজশাহীর কাছে 2টা ম্যাচ পরপর হেরেছে। এরকম আসলে পতনটা মানে কনসার্নিং, যে এরকম একটা টিম কেন এরকম পতন। রংপুর রাইডার্সের কোচ মিকি আর্থার কিন্তু কদিন আগেই সংবাদ সম্মেলনে এসেছিলেন প্লে অফের ঠিক আগে। আর সেই সময় কিন্তু বলেছিলেন যে তারা রাজশাহীর বিপক্ষে একটা ম্যাচের আগে 6 দিনের একটা গ্যাপ ছিল, এই গ্যাপটার কারণে তারা আসলে মোমেন্টামটা হারিয়ে ফেলেছেন। এটা কিন্তু প্লে অফ পর্যন্ত খুঁজে পায়নি। তাদের কোচিং স্টাফদের থেকে ধরে প্লেয়ার, তাদের সিলেকশন কিন্তু খুবই ভালো ছিল। সেক্ষেত্রে তারা যে বিদেশিগুলোকে প্লে অফের জন্য নিয়ে এসেছে, মানে তারা কিন্তু মানে টি-20 ফেরিওয়ালা বলা যায়। আপনি জেমস ভিন্সের কথা বলতে পারেন, আন্দ্রে রাসেল, তাছাড়া টিম ডেভিড আছেন, তারা কিন্তু নিয়মিত ফ্র্যাঞ্চাইজি। তারা কিন্তু এই যে রিসেন্টলি যে আইএল টি20 চলছে সেখানে সবাই আসছে। হ্যাঁ, আমি যদি বলি যে 3 বিদেশি যারা আজকের ম্যাচে ইনক্লুডেড ছিলেন, এর মধ্যে জেমস ভিন্স 1 রানে আউট হয়েছেন, টিম ডেভিড 7 রান এবং আন্দ্রে রাসেল 4 রান করে আউট হয়েছেন। তাদের আসলে অবদান কত, 12 রানের মানে তাদের। তাছাড়া এর বাইরে যদি আমি বলি, নুরুল হাসান সোহানের 23 এবং লাস্টের দিকে কিন্তু আকিফ জাভেদের 32 ছাড়া আর কোনো রানই হয়নি। সেক্ষেত্রে তারা আসলে, আমি আজকে টসের সময় থেকে ম্যাচটা আসলে ফলো করছিলাম, সেখানে আসলে কীরকম পরিবর্তন হচ্ছে, তাদের বডি ল্যাঙ্গুয়েজটা কেমন। এই ম্যাচটা যখন শুরু হচ্ছিল, যখন টস হচ্ছিল, তখন নুরুল হাসান সোহান কিন্তু খুবই হাস্যোজ্জ্বল ছিলেন। তাকে দেখে মনে হচ্ছিল তিনি আসলে খুবই কনফিডেন্ট। তবে এই কনফিডেন্সটা যে ওভার কনফিডেন্স হয়ে যাবে আমি আসলে কোনোভাবেই ভাবিনি। তারা আসলে মানে যেই সময় বিদেশিদের নামগুলো ঘোষণা করছেন যে তারা তাদের একাদশে 3টা পরিবর্তন আছে, 3 বিদেশি ইনক্লুড, সেই সময় থেকেই আসলে আমার মনে হয় যে ওভার কনফিডেন্সে ভুগছিল রংপুর রাইডার্স। তবে সব মিলিয়ে তারা আসলে এবার আসলে ব্যাট হাতেও কিন্তু ভালো করেছে, বল হাতেও নিয়মিত ভালো করেছে দলটা, শেষ দিকে ছন্দ না পেলেও। তবে আজকের ম্যাচে তাদের এই ব্যাটিং ব্যর্থতার কারণ কি আপনার কি মনে হয়? স্পেসিফিক কোনো ক্রিকেটার না থাকার কারণে কি তাদের? কারণ এখানে আমি আরেকটা কথা বলি, গতকালকে কিন্তু শেখ মেহেদি প্রেস মিটে এসেছিলেন, তাকে কিন্তু কোশ্চেন করা হয়েছিল, বা তিনি বলেছেন যে দেশিদের স্টেপ আপ করতে হবে। আপনি বিদেশি যেই আসুক না কিন্তু দেশিরা যদি পারফর্ম করে তাহলে আমাদের ম্যাচটা সহজ হবে। আপনি যদি এখানে দেখেন সাইফ হাসানের কথা যদি দেখেন, সাইফ হাসান প্রথমে যেই ফর্মটা ছিল সেই ফর্মটা কিন্তু তার নেই। তিনি অ্যালেক্স হেলসের সাথে যেই পার্টনারশিপ করতেন বা যেভাবে তিনি জিতেছিলেন, আপনি একদম গ্লোবাল সুপার লিগ থেকে বলতে পারেন, সেখানে কিন্তু গ্লোবাল সুপার লিগে কিন্তু সাইফ হাসান দুর্দান্ত ফর্মে ছিলেন, যে কয়টা ম্যাচে খেলেছিলেন। আপনারা অনেকে বলতে পারেন সৌম্য সরকার, তারপরে আরেকজন বিদেশি ক্রিকেটার ছিলেন, আমি নামটা ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, তাদের কিন্তু অবদান ছিল গ্লোবাল সুপার লিগ জয়। কিন্তু সাইফ হাসানেরও কিন্তু স্টিভেন টেলরের কথা বলছিলাম, সেখানে কিন্তু সাইফ হাসানেরও বড় একটা অবদান ছিল। এই ম্যাচটার কথা যদি পার্টিকুলারলি আমি বলি, যে
সৌম্য সরকার শুরুতে রান আউট হয়ে ফিরে এটা একটা আনফরচুনেট, এটা একটা আনফরচুনেট এবং এইটাই একটা বড় টার্নিং পয়েন্ট ছিল। হ্যাঁ, একটা টার্নিং পয়েন্ট ছিল, কারণ আপনি সৌম্য সরকার থাকলে আপনি একটা বলও তিনি খেলতে পারেননি, সেখানে জেমস ভিন্সের হাতে আর হওয়াতে জেমস ভিন্স সেখানে 1 রান করে আউট হয়েছেন। এইটা খুব বড় একটা ধাক্কা ছিল, কিন্তু এরপরে এটা হতেই পারে। না, আবার আমি যা সৌম্যর আউটটা নিয়ে যদি আমি বলি, সৌম্য সরকার রান আউট হয়ে গেলেন, জেমস ভিন্স 7টা বল খেললেন, 1টা রান করলেন। ভিন্স কিন্তু এরকম খেলেন না সাধারণত। ভিন্স চাপটা রিলিজ করার জন্য তিনি যদি বড় শট খেলার সুযোগ পেতেন, তাহলে আমার মনে হয় যে রংপুর রাইডার্স ওই মোমেন্টামটা পেয়ে যেত। এরপরে কিন্তু যেই ব্যাটারি এসেছেন প্রত্যেকে, আমি জানি যে তাদের ব্যাটিং লাইন আপটা আজকে একদম ওলটপালট হয়ে গেছে। না হলে কিন্তু আপনি কোনোভাবেই 4 নম্বরে কিন্তু শেখ মেহেদীকে দেখবেন না, এখানে 5 নম্বরে কিন্তু সাইফুদ্দিনকে দেখবেন। হ্যাঁ, আপনি এখানে আমাকে বলেছেন যে আসলে কোন জায়গাটা একটু সিলেকশনে ভুল হয়েছে। আমার মনে হয় যে ইফতেখার আহমেদকে ড্রপ করাটা অনেক বড় একটা ব্লান্ডার হয়েছে, কারণ আপনি তাকে এতদিন ধরে ক্যারি করলেন। আপনি খুদিল শাহর কথা খুব ভালো শোনা যাচ্ছিল, এবং আকিব জাভেদ কিন্তু আজকেও পারফর্ম করেছে। তিনি ব্যাট হাতে যদি 32 না করতো হয়তো আরও কম রানে আউট হয়ে যেত। প্রথমে একটা ব্রেক থ্রু এনে দিয়েছেন, মিরাজ যিনি ফর্মে রয়েছেন তাকে কিন্তু তিনি আউট করে দিয়েছিলেন প্রথমেই। সো এই যে আপনি এতদিন ধরে তাকে ক্যারি করছেন, আজকেও তাকে নিলেন, তার ইম্প্যাক্টটা কিন্তু পড়েছে। আপনি ইফতেখারকে লাস্ট কয়েকটা ম্যাচে হয়তো তিনি পারফর্ম করেনি, কিন্তু তিনি কিন্তু রংপুরের হয়ে টানা পারফর্ম করে গিয়েছেন, বল হাতেও এবং ব্যাট হাতেও। মিডল অর্ডারটা তিনি কিন্তু সামলেছেন। খুদিল শাহকে ব্যাকবোন বলা হচ্ছিল, কিন্তু তাও কিন্তু ইফতেখারের পারফরমেন্স কিন্তু খুব ভালোই ছিল। সো সেইখানে আপনি 3টা প্লেয়ারকে এনেছেন, আনার পরে তাকে ড্রপ করেছেন। এটা একটা মিস্টেক বলবো না, মানে আপনি এত বড় বড় দামি প্লেয়ার নিয়ে এসেছেন, সেখানে আপনি তাদের খেলাতেই হবে, কারণ আপনি 2-3টা ম্যাচের জন্য এনেছেন। এখন তাদের হয়তো রংপুরের হয়তো করা উচিত ছিল যে ইফতেখারকে একাদশে রেখে যাদের আনা দরকার তাদেরকে নিয়ে আসা। সেভাবে আনলেও কিন্তু হতো, কারণ আপনি যেহেতু 3টা বড় প্লেয়ার নিয়ে এসেছে, আপনার ড্রপ করতেই হতো। তবে আমার কাছে মনে হয়েছে জেমস ভিন্সকে আসলে ওপেনিংয়ে তারা আসলে ওপেনিং নিয়ে ঢুকছিল, এটা আসলে অস্বীকার কোনো। অ্যালেক্স চলে যাওয়ার পর থেকে তারা ওপেনিং নিয়ে অনেক ওলটপালট করেছে, কিন্তু কোনোভাবেই কিছু হচ্ছিল না। স্টিভেন টেইলর এত ভালো করতে পারেনি। তারা মনে করছিল যে আমরা যদি জেমস ভিন্সকে ওপেনিংয়ে দিতে পারি, একটা ফ্লাইং স্টার্টের পর ম্যাচের মোমেন্টামটা কিন্তু তারা পেয়ে যাবে, কিন্তু সেই পরিকল্পনাটা কাজে লাগেনি। সেক্ষেত্রে মিডল অর্ডারে এমন একজন পার্টিকুলার ব্যাটারের দরকার ছিল যিনি আসলে ইনিংসটা ক্যারি করতে পারেন। নুরুল হাসান সোহান, আপনি যদি সোহানকে কোনো সময় আপনি দেখবেন না মানে ইনিংসে 7-8 ওভারের সময় ব্যাটিং করতে নেমে গেছেন, তিনি কিন্তু লাস্টে যে সময় 5টা-6টা ওভার থাকে বা 4টা-5টা ওভার, সেই ওভারগুলোতে মেরে খেলেন। আন্দ্রে রাসেল আমরা কিন্তু জানি যে ইনিংস থ্রু আউট দ্য ইনিংস কিন্তু তিনি খেলতে পারেন না। লাস্টে ধরেন 15-20টা বল আছে, আন্দ্রে রাসেল এসে ব্যাট চালিয়ে রান টান করে আউট হয়ে যাবেন। যখন দেখবেন যে শুরুর দিকে আপনার 4টা-5টা উইকেট নেই, এই ধরনের ব্যাটারদের ক্ষেত্রে তাদের কিন্তু প্রচণ্ড চাপের মধ্যে পড়ে যায় এই ধরনের ব্যাটাররা। সেই চাপেই কিন্তু পড়েছে আন্দ্রে রাসেল এবং নুরুল হাসান সোহান আমার মনে হয়। হ্যাঁ, আমার মনে হয়, কারণ আপনি টিম ডেভিডের কথাও যদি বলেন যে তারা এসেছে, মানে আমি যে প্রিপারেশনটা রয়েছে, টিম ডেভিডের কথা বললেন না, আমি এই টিম ডেভিডের জায়গায়, আমি শেখ মেহেদীর জায়গায় টিম ডেভিডকে যদি আপনি নামাতেন তাহলে হয়তো বা ভালো একটা সিলেকশন হতো। শেখ মেহেদী কিন্তু এত উপরে ব্যাট করার মতো, তিনি ওপেনিং করতে পারেন, টপ অর্ডারেও খেলতে পারেন, কিন্তু এরকম একটা চাপের মুহূর্তে ম্যাচে আসলে তাকে আমার মনে হয় তখন তাকে নামানো হয়েছে কেন, টিম ডেভিড কিন্তু মানে ধরে খেলার চেয়ে একটু অ্যাগ্রেসিভ ব্যাটার হিসেবেই পরিচিত। সো সেই ক্ষেত্রে মাহেদীকে নামানো হয়েছিল হয়তো একটু ক্যারি করার জন্য, যেটা ইফতেখার করতে পারতো, সেই জায়গাটা ইফতেখার নাই দেখেই মাহেদীকে নেওয়া হয়েছে। কিন্তু আসলে কোনোভাবেই কোনো কাজ আজকে হয়নি, কারণ আপনি আসলে এখানে খুলনার বলারদেরও ভালো একটা ক্রেডিট দিতে হবে। আপনি যদি স্পেশালি নাসুম আহমেদ থেকে, হ্যাঁ, পাওয়ার প্লেতে তিনি কিন্তু উইকেটগুলো তুলে নিয়েছেন অনেক, আজকে বড় বলে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন তিনি। পরের দিকে মেহেদী হাসান মিরাজ ভালো করেছে। হ্যাঁ, কিন্তু আপনি ভিন্স এবং মাহাদি, যে একজন প্রথমের দিকে একটা ধাক্কা এবং যে ক্যারি করতো, যে মানে ধরে খেলতো, তাকেও কিন্তু আউট করেছেন। লাস্টে টিম ডেভিডকেও তিনি আউট করেছেন। ইম্পর্টেন্ট 3টা উইকেট তিনি নিয়েছেন, যে কারণেই কিন্তু তাকে ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হয়েছে। সো নাসুমের এই পারফরমেন্সটা খুবই ভালো ছিল। আর মেহেদী হাসান মিরাজও কিন্তু আজকে পরের 3টা উইকেট নিয়েছেন, সোহানের উইকেট নিয়েছেন, সাইফের উইকেট নিয়েছেন। সো এই যে তাদের বোলিং লাইন আপটা যেই হয়েছে, স্পিন দিয়েই কিন্তু তারা কাবু করে ফেলেছে। তারা রাসেল যদি দাঁড়িয়ে যেত তাহলে কিন্তু রান আরও বেশি হতে পারতো। কিন্তু আমি যেটা বলবো যে প্রথমে প্রিপারেশনের সময়টাই আসলে সমস্যা করেছে আর রংপুর রাইডার্স। আর আমি কিন্তু দেখছিলাম যে আমি আমাদের কলিগরা কথা বলছিলাম যে রংপুর রাইডার্সের এই ভুলটা কিন্তু আগেও হয়েছে, যে
প্লে অফে এসে তারা টিমটা বেশি সফল করে ফেলে। তারা আসলে সবসময় নির্ভর করে যে প্লে অফে আমরা কিছু নতুন প্লেয়ার নিয়ে আসবো, তারপর সেই প্লেয়াররা আমাদের জিতিয়ে একদম ফাইনাল তুলবে। বিপিএল এর গত 2টা আসরে তারা সেম কাজটা করেছে, কিন্তু সেম ভাবে তারা কিন্তু শিরোপা জিততে পারেনি। কারণ এই যে আমি বলছিলাম যে আপনি যেই প্লেয়ারটা এতদিন ধরে আপনার সেট আপে রয়েছে তাকে আপনি হঠাৎ করে ড্রপ করে দিলেন। এই আমি বললাম তো ইফতেখার হয়তো লাস্ট কয়েকটা ম্যাচে অতটা ইম্প্যাক্ট ফেলতে পারেনি, কিন্তু তিনি এতদিন ধরে যে টিমের সাথে রয়েছেন তার যেই ইম্প্যাক্টটা রয়েছে টিমের সাথে, যেই মানে সিনক্রোনাইজেশনটা রয়েছে সেটা কিন্তু নষ্ট হয়ে গেছে। সেটা থাকলে হয়তো তিনি সিচুয়েশন বুঝে আরও একটু ভালো খেলতে পারতেন, যেটা হঠাৎ করে নিয়ে আসা প্লেয়াররা করতে পারেনি। সো এইখানে খুব বড় একটা ধাক্কা খেয়েছে এবং সেই ধাক্কার জন্য কিন্তু আসলে ছিটকেই গেল রংপুর। আবার তাদের ওয়েট করতে হবে এতদিনের কিন্তু তারা কিন্তু এবার কিন্তু আমরা বলছিলাম যে হয়তো চ্যাম্পিয়ন হয়েই যাবে তারা। এবার অনেক ভালো একটা চলছিল। আপনি আসলে বড় নাম আনলেই যে ভালো খেলবেন এমন না, কারণ আপনি রাসেল, আমি দেখলাম যে আবুধাবিতে তার কিন্তু ফর্ম অত ভালো ছিল না। আপনার টিম ডেভিড বিগ ব্যাশে চ্যাম্পিয়ন দলে ছিলেন, তিনি মোটামুটি ভালো খেলেছিলেন, কিন্তু আপনি একটা জার্নি করে এসে দুবাই থেকে আসলেও কিন্তু আপনার জার্নি হয়েছে। সো এই জার্নি থেকে এসে আপনি প্র্যাকটিসের সময় পাননি, আপনি এসেই মাঠে নেমে গেছেন, এসেই আপনি ম্যাচ জিতিয়ে দিবেন, এইটা আসলে এক্সপেক্ট করাটা কঠিন। এটা আসলে ওভারঅল বিপিএল এর টিমের স্ট্রাকচারটাকেই আসলে নষ্ট, মানে কারণ আপনি এরকম খ্যাপে এসে খেলে আপনি ম্যাচ জিতাবেন বা হবে। আপনি কুমিল্লার ক্ষেত্রে হয়তো হয়েছে এই বিষয়টা, কিন্তু আপনার আইপিএলের যখন আপনি খেলছেন 2.5 মাস, তখন একটা প্লেয়ারই আপনার পুরো টুর্নামেন্ট খেলছে, আপনার কিন্তু অন্য জায়গায় যাচ্ছে না। আমি আইপিএলের সাথে নাই ধরলাম, কিন্তু অন্যান্য প্লেয়াররা যে আসে না সেটার পিছনে কিন্তু এই যে আসলে ব্যাকগ্রাউন্ডে এত মিসম্যানেজমেন্ট বা এইসবের কারণেই টাইমিংটা অড টাইম। কিন্তু আপনার টাইমিংটা যদি হয়, আপনার IL-T20 ছেড়ে IL-T20 এই প্লেয়ারগুলো এসেছে কেন? তারা ওখান থেকে বাদ হয়ে গিয়েছে, বাদ পড়ার কারণে এসেছে। তারা কিন্তু প্রায়োরিটি বিপিএল ছিল না। সো বিপিএলকে প্রায়োরিটি দেওয়ার জন্য বিপিএল এর মান বাড়াতে হবে, বিপিএল এর যাতে IL-T20-তে তারা খেপে যায়, বিপিএলে পুরাটা সময় থাকে, এরপরে যদি বাদ হয়ে যায় IL-T20 তখন খেলতে যাবে, এরকম হতে হবে। এরকম না হলে এইরকম খেপে নিয়ে এসে খেলে আপনি ম্যাচ জিতবেন প্রত্যেকবার, এটা ফ্লুক হবে না, এটা আসলে ভাবাটা ভুল। সো আমার মনে হয় যে এই রংপুরের এই ইয়ারটা থেকে আসলে বের হয়ে আসতে হবে। তারা খুব ভালো একটা ফ্র্যাঞ্চাইজি, তারা খুব সুন্দরভাবে গুছিয়ে নেয়, তারা GSL চ্যাম্পিয়ন। সো আমার মনে হয় যে নেক্সট টুর্নামেন্ট থেকে তাদের এইভাবে চিন্তা করা উচিত, যারা আসলে যতক্ষণ থাকবে, যেমন ইফতেখার পুরা টুর্নামেন্ট ছিল এই তাকে নিয়ে আমরা ন্যাশনাল কলটা না পেলে তারা এখানে থাকতো, শেষ পর্যন্ত থাকতো। সো এইভাবেই আসলে চিন্তা করে খেলতে হবে। আর আমার মনে হয় খুলনা টাইগার্সকে নিয়ে একটু কথা বলা উচিত আমাদের, কারণ খুলনা টাইগার্স আমি আসলে জিজ্ঞেস করতাম যে খুলনা টাইগার্স যে ফর্মে আছে এটা নেপথ্যে আসলে কারণটা কি? মেহেদী হাসান মিরাজের ক্যাপ্টেন্সি নাকি তার ব্যাটে বলে পারফরমেন্স? দলের আমরা শুরুর দিকে কিন্তু এই দলটাকে এত ভালোভাবে রেড করা হয়নি। আমরা যে 3-4টা দলের আসলে লিস্ট করেছিলাম তারা আসলে প্লে অফে খেলতে পারে, সেখানে অনেকে হয়তো খুলনা টাইগার্সকে রেখেছিলেন, আবার অনেকেই কিন্তু রাখছিলেন না। সেক্ষেত্রে আসলে এবার কিন্তু তারা কিন্তু ভালো একটা বাউন্স ব্যাক করেছে। তাদের কিন্তু মানে প্লে অফে খেলবে নাকি সেটা একদম শেষ দিন পর্যন্ত আমাদের রাজশাহীর সঙ্গে তাদের একটা আড্ডা ছিল। তারা কিন্তু ডমিনেট করে যে প্লে অফে খেলেছে তা না, কিন্তু তারা কিন্তু তাদের জায়গাটা করে নিয়েছে এবং প্রথম ম্যাচেই তারা বাজিমাত করেছে। আর এখানে মেহেদী হাসান মিরাজের মানে ইন ফ্রন্টে থেকে যে তিনি ক্যাপ্টেন্সি এবং পারফর্ম করছেন, এটা অনেক বড় একটা ইম্প্যাক্ট। শুরু থেকে কিন্তু খুলনা টাইগার্সের ওপেনিংয়ে একটা লেকিংস ছিল। মানে বিপিএল শুরুর আগে ভাবা হচ্ছিল যে খুলনা টাইগার্সের আসলে ব্যাকআপ ওপেনার কারা হতে পারেন, ওপেনিংটা আসলে কীভাবে সামাল দেবে খুলনা টাইগার্স। তাদের কিন্তু ওই মাপের ব্যাটার ছিল না। সেক্ষেত্রে মেহেদী হাসান মিরাজ কিন্তু স্টেপ আপ করেছেন, তিনি নিয়মিত ওপেনিং করছেন, রান করছেন, ম্যাচ জেতাচ্ছেন নিজে ব্যাটিং করে বোলিং করে। এটা আসলে দলের চাপটা অনেকটা কমিয়ে দিয়েছে। আর সাথে কিন্তু মোহাম্মদ নাইম রয়েছেন, তিনি কিন্তু দুর্দান্ত মনে হয় যে হাইয়েস্ট রান স্কোরার। হ্যাঁ, সো সেখানে তার যেই কন্ট্রিবিউশনটা সেটা খুব বড় একটা বিষয়। আর একটা বড় জিনিস হচ্ছে তারাও কিন্তু দুটো ভালো ভালো প্লেয়ার নিয়ে এসেছে, শিমরন হেটমায়ার এবং তার ব্যাটিংই করতে হয়। হ্যাঁ, শিমরন হেটমায়ার এবং হচ্ছে জেসন হোল্ডার বোলিং করেছেন 1 ওভার, কিন্তু তার মানে ব্যাটিং করাই লাগে না, যেটা আসলে যেটার জন্য এসে এটা কিন্তু আরও ভালো হলো। তারা কিন্তু একটা রেস্ট পেলো এবং বাকি ম্যাচগুলো তাদের কিন্তু আরও মিনিমাম একটা ম্যাচ খেলতেই হবে, এরপরে যদি ফাইনাল খেলে 2টা ম্যাচ খেলতে হবে। সো তাদের এই 2টা সাইনিংয়ের জন্য তাদের কিন্তু আরও বড় বুস্টার রয়েছে। এবং অ্যালেক্স রস তিনিও কিন্তু ভালো ফর্মে রয়েছেন। তিনি এই যে একটা প্লেয়ার তাকে ক্যারি করছে, তাকে নিয়ে তারা দলটা সাজাচ্ছে,
সাথে অন্য 2টা প্লেয়ারকে যোগ করেছে, এখানে কিন্তু খুলনার আসলে অনেক বড় একটা উইল বসিস তো কিন্তু পুরো টুর্নামেন্ট জুড়ে কিন্তু মানে এত খারাপ না করলেও মোটামুটি ভালো পারফরমেন্স করেছেন, সেক্ষেত্রে সেই চাপটা কিন্তু তারা কিন্তু আমার মনে হয় যে আরো বেটার প্লেয়ার কিন্তু হাতে আছে। হেটমায়ার এবং হোল্ডার যেহেতু একটা ম্যাচে খেলার সিনারিও পেয়েছে এবং একটু সময় পেয়েছে কোয়ালিফাই 2 খেলার জন্য, তারা আরো ভালো খেলবে আমার যেটা মনে হয়, কারণ তারাও ILT20 দেখেছে, তারা খেলার মধ্যে ছিল। আর যদি দেশি প্লেয়াররা তাদেরকে সাপোর্ট দিতে পারে যেভাবে সাপোর্ট দিয়ে আসছে, তাহলে কিন্তু আমার মনে হয় যে মানে ফাইনাল খেলার সম্ভাবনা বেশি। এবং আমার ধারণা হয়তো বরিশালের খেলায় সম্ভাবনা বেশি, চিটাগাং বা বরিশাল যদি খেলো। আজকে কিন্তু কোয়ালিফায়ার 2 চলছে, এখন যে কোয়ালিফায়ার 1 চলছে, সো যে জিতবে সেই ফাইনালে চলে যাবে। সো এখন পর্যন্ত আমরা দেখছি যে ডমিনেট করছে বরিশালই। সো বরিশাল যদি ফাইনাল চলে যায়, খুলনা যদি যেতে পারে, খুলনার একটা টাফ কম্পিটিশন হবে বরিশালের জন্য। ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। দর্শক, ক্রিকফ্রেন্ডজি নিয়মিত আয়োজন আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার হাজির হব, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।